বৈশাখের তপ্ত দিনের শেষে তখন আকাশের ঈশান কোণে ইস্পাতের মতো কালো মেঘের আভাস দেখা দিতেই অফিস ফিরতি পথে আমি আর কিশোরী পরামর্শ করে মটলেনের তারানাথের বাড়ির দোরগোড়ায় গিয়ে উপস্থিত হলাম। দরজায় টোকা দিতে যাব, কিন্তু তার আগেই আরে এসো এসো। ওমা, আপনি কি জানতেন নাকি যে আমরা আসব? আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে বিকেলে তোমরা আসবে। ঈশান কোণে মেঘ দেখলেই আমরা যে এখানে এসে হাজির হই সেটা জানতে কিন্তু জ্যোতিষী হতে হয় না, বুঝলেন কিনা? আকাশে মেঘ কিন্তু বিকেলে দেখা গিয়েছে। সে যাই হোক, এসো তোমরা ভিতরে এসো। হা, চুপ করো না। বুঝলেন ঠাকুরমশাই, আমরা মোড়ের মাথা থেকে তেলে ভাজা নিয়ে এসেছি। চারিকে বলুন না বেশ কড়া করে চা করতে। চারিমা, হ্যাঁ বাবা। 3 কাপ চা আর মুড়ি নিয়ে আয় তো। আমি আর কিশোরী বসে তেলে ভাজার ঠোঙাটা উল্টে দিতে গিয়েই আমার নজরে পড়ল কাগজে লেখা একটা বিজ্ঞাপন। এখানে অল্প খরচে কুষ্টি বিচার করা হয়। লেখাটা চোখে পড়তেই তারানাথকে বললাম, এই দেখুন, অল্প খরচে কুষ্টি বিচারের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপন দেখে লোকে যে ছুটে যাবে তাতে কিন্তু সন্দেহ নেই। হ্যাঁ, এইরকম কুষ্টি বিচার করা জ্যোতিষীরা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, বুঝলে? কিন্তু কুষ্টি বিচার করা অত সহজ নয়। তার মানে কুষ্টি বিচারের আবার প্রকারভেদ হয় নাকি? হয় হয় হয়। জন্ম ছক দেখে কুষ্টি বিচার আর কুষ্টি বানানো দুটোর মধ্যে বিস্তর প্রভেদ। সঠিক মানুষ সেই বিচার না করলে ভয়ঙ্কর সমস্যা দেখা যায়। আপনার কাছে কুষ্টি বিচার করতে অনেক লোক আসে বলুন? অনেক আর কই, কোনোদিন 2-4টে আসে তো কোনোদিন আসেই না। মধুসুন্দরী দেবীর কৃপায় যখন যেমন হয় আর কি। তবে কুষ্টি বিচার করতে গিয়ে একবার যে কি ফ্যাসাদে পড়েছিলাম কি বলবো আর। কুষ্টি বিচার নিয়েও আপনার কাছে গল্প আছে নাকি ঠাকুরমশাই? দেখো, আমি তোমাদের যেই সব কাহিনী বলি তার কোনোটাই যে কাল গল্প নয় সে আমি বহুবার বলেছি। এসব আমার জীবনে প্রত্যক্ষ করা, বুঝলে? আগে ঠাকুরমশাই, আপনি ওর কথা বাদ দিন। ওই যে বাইরে মেঘের ডাকও শুরু হয়েছে, আপনি বলুন তো। ওরে চারিমা, চাটা নিয়ে আয়। তেলে ভাজা যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, যা বলছিলাম, তখন আমি কৈশোরের গণ্ডি পেরিয়ে সাধক হওয়ার আশায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। সেইবার খুব শরীর খারাপ হওয়ায় একবার গ্রামে ফিরে এলাম। পথে ঘাটে ঘুরে কখনো আধ পেটা খেয়ে আবার কখনো না খেয়ে শরীর তখন একদম নির্জীব হয়ে গেছে। বাড়িতে ফিরতেই মায়ের কড়া নিষেধ হলো যে সুস্থ না হলে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। সে যাই হোক, একদিন গ্রামের পথে একটু ঘুরতে বেরিয়েছি, তখনই বলাই দাদার সঙ্গে দেখা। আরে তারানাথ যে, কবে এলি ভাই? তোকে তো এখন দেখতেই পাওয়া যায় না। এই কিছুদিন হলো ফিরেছি। তা তুমি কেমন আছো বলো? আরে আমি তো দিব্যি আছি রে। এ তো সামনের মাসে বিয়ে, বুঝলি? আমার বিয়ে অবধি কিন্তু কোথাও যাস না, এই বলে দিলাম। আমার কি আর কোনো ঠিক আছে গো? কখন কোথায় থাকি? না 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 না, সেসব বললে হবে না, থাকতেই হবে। এই আরে, তুই তো কুষ্টি বিচার, হাত দেখা ওসব করিস, তাই না? আমার হবু স্ত্রীর কুষ্টিটা একবার যদি দেখে দিতিস। নিশ্চয়ই দেখে দেব। তুমি বরং কালকের কুষ্টিটা নিয়ে আমার বাড়িতে চলে এসো। পরদিন বলাইদা যখন বাড়িতে এলো তখন তার হাতে কুষ্টিটা ধরা। আসো বলাইদা, এসো এসো। হ্যাঁ, গ্রামের লোকের কাছে তোর বেশ নাম ডাক শুনলাম, তাই ভাবলাম তোর থেকেই একবার কুষ্টিটা দেখিয়ে নি। গ্রামের ছেলে, কোনো কাজে তো আসো, কি বলিস? হ্যাঁ, তা তো বটেই। বলাইয়ের হবু স্ত্রীর কুষ্ঠিটা হাতে নিতেই আমার চক্ষু তখন চড়ক গাছ অবস্থা। আমি তো বুঝতে পারছি না যে এই কথা বলাইদাকে বলবো কিভাবে। সে কি, কেন? বলাইদার হবু বউয়ের কুষ্টিতে এমন কি ছিল ঠাকুরমশাই? সেই গল্পই তো বলছি, একটু ধৈর্য ধরো।
তেলে ভাজাটাও দিব্যি। যা বলছিলাম, আমি কুষ্টি বিচার করে দেখলাম বলাইদার বউয়ের কুষ্টিতে মাঙ্গলিক দোষ রয়েছে, তার সাথেই রয়েছে বৈরাগী হওয়ার চিহ্ন। স্পষ্ট কথায় বলতে গেলে এই মেয়ের কপালে সংসারী হওয়া নেই। বলাইদাকে কথাটা বলতেই তিনি, কি এই কি সব আবল তাবল বকছিস তারানাথ? তোর তোর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। না বলাইদা, আমার কোনো ভুল হয়নি। গণনা করে আমি যা দেখতে পাচ্ছি, বিয়ের 7 দিনের মধ্যেই এই মেয়ের বৈধব্য যোগ রয়েছে। হতভাগা, তোর কাছে আমি কুষ্টি নিয়ে এসেছি বলে যা খুশি তাই বলবি? বনে বাজারে ঘুরে বেড়ালেই কেউ জ্যোতিষী হয়ে যায় না রে। বলাইদা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি গণনা করে যেটা দেখেছি সেটাই বলেছি। এই রাখ তোর গণনা। লোকের মুখে একটু নাম হয়েছে বলে যা ইচ্ছা তাই বলবি? ছি 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 তারানাথ, ছি। বলাইদা, আমি তো... থাম তো, তোর সাথে আর একটাও কথা বলতে আমার ইচ্ছা করছে না, যাচ্ছে তাই একদম। ওই ঘটনার পরে আমি আর অভ্যেস মতন শরীর একটু সুস্থ হতেই বেরিয়ে পড়েছিলাম। বছর খানেক পরে যখন আবার বাড়ি ফিরছি, তখন পথের মাঝেই দেখলাম বলাইদা একজন মহিলার সঙ্গে খুব সাজগোজ করে যাচ্ছে। আরে বলাইদা যে, কেমন আছো? খুব ভালো আছি রে, যদিও তোর ভবিষ্যৎবাণী অনুসারে আমার এতদিনের পরপারের টিকিট কেটে ফেলার কথা ছিল। আরে বলাইদা, তুমি... থাক থাক থাক, এই দেখ আমার স্ত্রী গঙ্গা। কি বলেছিলি? আমার স্ত্রী বৈরাগী হবে, বিধবা হবে? হ্যাঁ দেখ দেখ, এলো বছর হয়ে গেল, আমরা দিব্যি সংসার করছি। সত্যি এসব বুঝলো কি করে? কি পাস বলতো তুই? দেখো বলাইদা, আমি একবারও বলিনি যে তুমি মারা যাবে বা তোমার মৃত্যু যোগ রয়েছে। আমি বলেছিলাম ওই কুষ্ঠি যার, তার বৈধব্য যোগ রয়েছে, সে বৈরাগী হবে। অমনি এখন যেই ভুল প্রমাণিত হয়েছে অমনি কথা ঘোরাচ্ছিস বল? ওরে, আমরা তোর গ্রামের লোক, আমাদের সাথে তুই ব্যবসা করছিস তারানাথ? ছি 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 ছি। দেখো বলাইদা, আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, ওই কুষ্ঠিতে যা লেখা ছিল আমি সেটা গণনা করেই তোমাকে বলেছিলাম। হয় সেই কুষ্ঠি যে বানিয়েছিল সেই ভুল করেছে, নইলে ওই কুষ্ঠি এই বৌদির নয়। হ্যাঁ ঠিকই, আমার বউয়ের কুষ্টি আমি জানবো না, উনি জানবে। যত সব। চলো না, আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে তো। বিয়ের কত কাজ বাকি রয়েছে বলো তো? হ্যাঁ হ্যাঁ তাই চলো। কি জানি বাবা, লোকে কি করে এমন ভুলভাল কাজ করে কি জানি। বিষয়টা কি হলো? আমি তো কুষ্ঠি সঠিকভাবেই বিচার করেছিলাম, তাহলে গন্ডগোলটা হলো কোথায়? গন্ডগোলটা যে কি সেটা দিন দুয়েক পরেই বোধগম্য হয়ে গেল। সেদিন বাড়ির রোয়াকে বসে মায়ের হাতের সুস্বাদু পায়েসের স্বাদ নিচ্ছি, এমন সময় বলাইদা ঝড়ের মতো আমাদের বাড়িতে ঢুকলো। তারানাথ, তারানাথ, আমাকে আমাকে ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। আরে এভাবে বলছো কেন বলাইদা, কি হয়েছে? তারানাথ, তোর গণনা একেবারে ঠিক ছিল। আমি তোকে আমার স্ত্রী গঙ্গার কুষ্টির জায়গায় আমার শালী যমুনার কুষ্টি দেখিয়েছিলাম। তার মানে তোমার শালী যমুনা? হ্যাঁ, সেদিন যখন তোর সাথে দেখা হলো তখন আমি আর গঙ্গা ওর বোন যমুনার বিয়েতেই যাচ্ছিলাম, কিন্তু বিয়ের পরের রাতেই সাপের কামড়ে ওর স্বামীর মৃত্যু হয়। সে কি, বিয়ের পরের দিন? হ্যাঁ তারানাথ, শুধু তাই নয়, ও শ্বশুরবাড়ির লোকও ওকে অপয়া অমঙ্গল বলে মারধর করে, তাড়িয়েও দিয়েছে। তুই 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 একটিবার আমার সাথে চল তারানাথ। আমি যাব, কিন্তু মানে আমি গিয়ে কি করব? দয়া করে তুই তুই আমার সাথে আমার শ্বশুরবাড়িতে একটা বার চল তারানাথ। সেখানে সেখানে আমার শাশুড়ি মা বড় ভেঙে পড়েছেন, একটিবার তুই গেলে ভারী উপকার হয় ভাই। আজকের আমার একটু বিশেষ কাজ আছে, আমি বরং কাল তোমার সঙ্গে যাব। হ্যাঁ, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। না বুঝে আমি তোকে অনেক কিছু বলে ফেলেছি রে, কিছু মনে করিস না ভাই। আমি আমি তোর ক্ষমতার বিষয়ে বুঝতে পারিনি। আরে এরকম ভাবে বলো না বলাইদা, ভুল তো হতেই পারে, আমি কিচ্ছু মনে করিনি। আমি কাল তোমার সঙ্গে যাব, কেমন? পরদিন কথা মতন আমি আর বলাইদা তার শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম একজন বৃদ্ধা এগিয়ে এলেন। আমি মনে মনে একটু আশ্চর্য হলাম যে
বলাইদা তো বলেছিল যে তার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা ছাড়া আর কেউ নেই। তাহলে এই বৃদ্ধাকে? আপনার মন সবেতেই বড্ড বেশি সন্দেহপ্রবণ। হয়তো বৃদ্ধা ওনাদের কোনো আত্মীয়া। মোটেই না। তার মানে? তারপরে শোনো তবে। বলাইদা, তুমি তো বলেছিলে এই বাড়িতে তোমার শাশুড়ি ছাড়া আর কেউ থাকে না। তাহলে ইনি কে? আরে উনি তো আমার শাশুড়ি, গঙ্গা যমুনার মা। ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারিনি। তাতে কি হয়েছে বাবা? শুধু তুমি নও, এই ভুল সকলেই করে বাছা। এসো, ভেতরে এসো। মা, আপনাকে তারানাথের কথা তো আগেই বলেছিলাম। আসলে ওকেই আমি গঙ্গার কুষ্টি ভেবে যমুনার কুষ্টিটা দেখিয়েছিলাম, আর ওই বলেছিল যে যমুনা বিধবা হবে। ক্ষমা করবেন মাসিমা, গণনা করে এটাই দেখেছিলাম। কিন্তু বিশ্বাস করুন মাসিমা, অমন কুষ্টি খুব কম মানুষের দেখতে পাওয়া যায়। সংসার ধর্ম ওর হবে না, ও বৈরাগী হবে। এই সব যে আমার কর্মফলের দোষ বাবা। মায়ের কর্মের শাস্তি আমার মেয়েটাকে পেতে হলো, আমার মেয়েটাকে পেতে হলো। এসব তুমি কি বলছো মা? কিসের কর্মফল? হ্যাঁ, এটা ঠিক যে বোন কখনোই বিয়ে, স্বামীর সংসার এগুলোতে আগ্রহী ছিল না। ঠাকুর দেবতা, পুজো পাঠ এসবেই তার মন ছিল। কিন্তু তার মানে তো এই নয় যে তুমি তার বিয়ে দিয়ে অন্যায় করেছো। সত্যি, সব মায়েরাই তার মেয়েদের সংসারই দেখতে চায়, সেটাই তো স্বাভাবিক। না গঙ্গা না, তোরা জানিস না বলে বলছিস। এ আমার কর্মফলের দোষ। সেই সাধু বাবা আমাকে বলেছিলেন, কিন্তু আমি গুরুত্ব দিইনি। দেখে মনে হচ্ছে আপনার অতীতের কিছু ঘটনা হয়তো বর্তমানে আপনার মেয়ের জীবনে প্রভাব ফেলেছে। আপনার যদি সমস্যা না থাকে তাহলে সেটা বলতে পারেন। জীবনের শেষ ভাগে এসে আর এসব বলতে আমার কোনো আপত্তি নেই বাবা। তাছাড়া এই কারণেই হয়তো আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। ছোট থেকেই সাধু, ঋষি, মুনিদের প্রতি আমার একদমই ভক্তি ছিল না। যত বয়স বাড়তে থাকলো ততই যেন আমি এদের প্রতি বিরূপ হয়ে পড়লাম। আমার একমাত্র ভাই নীলুও ছিল আমার সব সময়ের সঙ্গী, কিন্তু হঠাৎ অসৎ সঙ্গে পড়ে নীলু একদম বকে গেল। বাড়িতে মা বাবা ওকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন হলো কি, দিদি দিদি দিদি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা দিদি। আরে কি হয়েছে কি ভাই? তোকে এরকম দেখাচ্ছে কেন? দিদি, আমি 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 পলাশডাঙ্গার মন্দিরে চুরি করতে গেছিলাম। মন্দিরের কাছে কাছে যেই সাধু থাকে সে আমাকে দেখতে পেয়েছে দিদি। গ্রামবাসীদের নিয়ে ও এদিকেই আমাকে ধরতে আসছে। কি বলছিস কি তুই ভাই? হে ভগবান, এবার কি হবে? দিদি দিদি, ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে। ও আমাকে ওরা ছাড়বে না দিদি, কিছুতেই ছাড়বে না। কিন্তু তুই এরকম কেন করলি ভাই? কেন করলি বল আমাকে। আমার ভুল হয়ে গেছে দিদি, আর কখনো এরকম হবে না। তুই আমাকে বাঁচিয়ে এনে দিদি। ব্যাটা চোর, মন্দিরে চুরি করার সাহস কি করে হয় তোরে? এ কি রাম কাকা, শ্যামল কাকা, কি হয়েছে কি? আর তোমরা নীলুর নাম ধরে কি উল্টো পাল্টা বলছো বলো তো? উল্টো পাল্টা? বেটা হতচ্ছাড়া আমাদের মন্দিরে চুরি করতে ঢুকেছিল, আর তুই বলছিস কি হয়েছে? কোথায় সে, কোথায়? অত শত জানি না, ও কোথায় তাড়াতাড়ি বল, নইলে আমরা ঘরে ঢুকে কিন্তু ওকে বের করে আনবো। আরে তোমরা একটু চুপ করবে? কোনো প্রমাণ ছাড়া আমার ভাইকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, তোমরা কি ওকে মন্দিরে ঢুকতে দেখেছো নাকি চুরি করতে দেখেছো? আমরা দেখিনি, কিন্তু এই সাধু বাবা দেখেছেন। উনিও মন্দিরের কাছের বটগাছের নিচেই থাকেন। আর আমি যদি বলি উনি মিথ্যে বলছেন, তার কারণ আজকে সকাল থেকে ভাই বাড়ি থেকে বেরোয়নি, বুঝেছেন? ও আমার সাথেই আমার ঘরেই ছিল। মিথ্যে কথা, ও মন্দিরে চুরি করতে ঢুকেছিল। সঠিক সময়ে আমি না দেখলে ও মূর্তির গয়না, সোনার ফুল সব চুরি করে পালাতো। কেন মিথ্যে কথা বলছেন বাবা? হ্যাঁ, আমার ভাই একটু বদ সঙ্গে পড়ে দৌড়াতো করে বটে, কিন্তু তাই বলেও চুরি করতে পারে না। তাছাড়া ও তো আমার ঘরেই ছিল। মিথ্যে আপনি বলছেন। আমি মিথ্যে বলি না মা, তুমি তোমার ভাইকে বাঁচাতে মিথ্যে বলছো। না সাধু বাবা,
মন্দিরের পাশে আপনি থাকেন, লোভ হয়তো আপনার মাথাচাড়া দিয়ে উঠেছে, কারণ সুযোগ আর সময় আপনার কাছে তো সবচেয়ে বেশি ছিল। খবরদার! তুই তুই কি বলছিস তুই জানিস? তুই একজন বৈরাগী সাধককে অপবাদ দিচ্ছিস। দেখলে দেখলে তোমরা, সত্যি কথা বলতে এই বাবার গায়ে কেমন ফোসকা পড়ে গেল। আপনি তো নাকি বৈরাগী, নির্লোভ, তাও এই আচরণ। ছি! বাবা, আপনি আপনি এরকম করলেন? ওরে পাপি পাষণ্ডী, তুই জেনে বুঝে ইচ্ছে করে একজন সাধকের ওপরে চুরির অপবাদ দিলে, তার বৈরাগ্যের অপমান করলি। একদিন একদিন তোকে এর জন্য পস্তাতে হবে, ভীষণ পস্তাতে হবে। নিজের ভাইকে বাঁচিয়ে তখন আমার মনে যেন আলাদাই আনন্দ হয়েছিল। এরপরে সময়ের নিয়মে বড় হলাম, সঠিক সময়ে বিয়েও হলো, কিন্তু বিয়ের 10 বছর কেটে গেলেও কোনো সন্তান হলো না। মন্দির, দরগা, মসজিদ কোথাও যায়নি এমন হয়নি। একটা সন্তানের জন্য আমি আর আমার স্বামী উন্মাদ হয়ে গেছিলাম। একদিন শুনলাম এই বাড়ির কাছেই এক জায়গায় নাকি একজন সাধু বাবা এসেছেন। অসীম তার ক্ষমতা। ছুটে গেলাম তার কাছে। কি এটা তো সেই সাধু বাবা যাকে আমি নীলুর জন্য চোর অপবাদ দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি সেই পাপিষ্ঠা যে আপনাকে অবমাননা করেছিল। আমাকে ক্ষমা করে দিন। পৃথিবীটা সত্যি গোল মা, তাই এত বছর পরে তোকে এখানে এনে দিল। সেদিন আমি যে চরম অন্যায় করেছিলাম, তার ফলেই হয়তো বিয়ের 15 বছর কেটে গেলেও আমার কোলে কোনো সন্তান আসেনি বাবা। লোকের খোঁটা আর কটূক্তি শুনতে শুনতে আমি প্রতিদিন শেষ হয়ে যাচ্ছি বাবা। এত ভেঙে পড়িস না মা, ভগবান সব ঠিক করে দেন। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি মহান দয়াশীল, আমাকে দয়া করুন। তুই নিশ্চিন্তে থাক, আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি ধন্য বাবা, আপনি ধন্য। লোকে বলে আপনি সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। দয়া করে আমার কোল ভরে দিন বাবা, আমাকেও সন্তান সুখের আশীর্বাদ করুন। লোকের মুখে যখন এটা শুনেছিস, তখন এটাও নিশ্চয়ই জানিস যে আমি তার পরিবর্তে কিছু চেয়ে নি। দেব বাবা, আপনি যা চাইবেন আমি দেব, কেবল আমাকে সন্তানের আশীর্বাদ করুন। বেশ, আমি তোকে আশীর্বাদ করছি যে তোর গর্ভে যমজ সন্তান আসবে, কিন্তু তার মধ্যে একটি সন্তানকে আমাকে দিতে হবে। এ আপনি কি বলছেন বাবা? এর অর্থ কি? এর অর্থ তুই সঠিক সময় বুঝতে পারবি। যা, এখন বাড়ি যা, ঈশ্বর তোর মঙ্গল করুক। এরপরে আমি গর্ভবতী হই, আর 2 যমজ মেয়ের জন্ম হয়, গঙ্গা আর যমুনা। তখন যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সাধু বাবার সেই কথাগুলো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে 2 মেয়ে বড় হতে লাগলো। বুঝতে পারলাম যমুনা কোনো সাধারণ মেয়ে নয়। পুজো, সাধনা, ধ্যান এসবেই তার মন। তবুও ভেবেছিলাম বিয়ে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। আপনি এভাবে কাঁদবেন না মাসিমা, সাধিকা হওয়া যে সাধারণ কাজ নয়। আপনার মেয়ে যমুনা অনেক শুভ লক্ষণ নিয়ে জন্মেছে। আচ্ছা, তাকে কি একবার ডাকবেন? এমন সাধিকা যে সত্যি সচরাচর দেখা যায় না। তাকে আর কোথায় পাবো বাবা? আজকে ভোরবেলায় সে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। সেই সাধু বাবা সত্যি আমার কাছ থেকে প্রতিদান নিয়ে নিয়েছেন বাবা। তার মানে তিনি এই অর্থের কথাই বলেছিলেন? মন খারাপ করবেন না মাসিমা,
আপনার মেয়ে যেখানেই থাক সে সেখানেই ভালো থাকবে। তার মানে আপনার কুষ্টি বিচার করার জোরেই এত বড় ঘটনা সকলের সামনে প্রকাশ হলো বলুন? সে এক প্রকার তোমার কথা সত্যিই বটে। কিন্তু তারপরে কি সেই যমুনা নামের মেয়েটি, মানে সেই সাদিকার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, কিন্তু সেটাও এক অদ্ভুত ঘটনাক্রমে। সেই ঘটনা তোমাদের না হয় আর একদিন বলবো। হ্যাঁ, সেই ভালো। ততদিনে বরং আপনি গল্পটা আরো ভালো করে গুছিয়ে নিন। যত সব, আর তোমাদের কখনো কোনো কিছুই বলবো না, বুঝলে? তারানাথের এখনো এত দূর দিন আসেনি যে গল্প ভাবতে হবে। এই বলে তারানাথ বেশ বিরক্ত হয়ে অন্য ঘরে চলে গেল। আমি কিশোরীকে বেশ ভৎসনা করতে করতেই তারানাথের বাড়ি থেকে বেরিয়ে চলতে শুরু করি।